শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য তোমাদের সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায় রয়েছে না, এই অষ্টম অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক কিছু বেসিক এমসিকিউ আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখে তোমরা এসএসসি পরীক্ষার জন্য এই অষ্টম অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ গুলো আসে সেখান থেকে বেশ উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা প্রথমেই তোমাদের অষ্টম অধ্যায়ের 8.1 অনুশীলনীর 17 নম্বর যে উপপাদ্যটা রয়েছে তার ভিত্তিতে আমরা আজকে কিভাবে এমসিকিউ আসে এই রিলেটেড সেটা দেখব। ব্যাস ভিন্ন কোন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, আমরা সেটা দেখব। আসো, কেন্দ্রগামী না, এজন্য এটা ব্যাস ভিন্ন যে কোনো জ্যা বলা হয়। আচ্ছা ঠিক আছে। তো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, তার মানে এই ও থেকে যদি এই জ্যায়ের উপর আমরা লম্ব আঁকি, সে লম্বটা হবে আমাদের ও এম। ওখানে বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা, সেগুলো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন একটা জ্যা আমরা এবি এঁকেছি, এই এবি জ্যায়ের উপর অঙ্কিত লম্ব এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, মানে এম থেকে এ আর বি এর দূরত্ব সমান, দ্যাট মিনস এম এ আর এম বি। এমসিকিউ গুলো এসছে। দেখো, এখন যেহেতু ওএমটা কার উপরে, এ বির উপরে লম্ব, তাহলে কিন্তু এই পাশেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এ পাশেও 90 ডিগ্রি। এখন যদি আমি এ থেকে ও যোগ করি, তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে এই যে ও এ এম ত্রিভুজ হলে এটা কি ত্রিভুজ, আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। আবার যদি এখান থেকে ও থেকে বি যোগ করি, তাহলে এই ও বি এম এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো এইখানে ম্যাক্সিমাম যে এমসিকিউ গুলো এসছে, দেখা গেছে যে সমকোণী ত্রিভুজের যে কনসেপ্ট পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা জানি সমকোণী ত্রিভুজ বি বের করতে বলছে। তো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ফ্রি ও বি ইকুয়াল টু রুট ওভার, তাহলে কি হবে, এই বাহুর স্কয়ার ও এম স্কয়ার যোগ কি হবে বি এম স্কয়ার। এখন সহজে এই বাহু দেওয়া থাকলে কিন্তু এই বাহুটা আমরা এই বর্গ করে যোগ করে রুট করলে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এবার যদি অতিভুজ ব্যতীত অন্য যে কোনো বাহু, মনে করো লম্ব অথবা ভূমি বের করতে বলছে, মনে করো ও এম বের করতে বলছে, তাহলে রুট ওভার দিয়ে অতিভুজটা আগে লিখবো, অতিভুজটা আগে লিখে মাইনাস দিয়ে ও এম বের করতে বলছে, তাহলে মাইনাস কি হবে এখানে বিএম স্কয়ার, ঠিক আছে। অনুরূপ ভাবে যদি তোমাকে বিএম বের করতে বলে বা এমবি বের করতে বলে, তাহলে রুট ওভার আগে অতিভুজ দিব, মাইনাস এবার কি এটা বের করতেছে, তাহলে এইটা মাইনাস আছে এইটা, সেটা কি ও এম স্কয়ার। এই নিয়মের সাহায্যে কিন্তু সহজে তুমি তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে। এখন ভালো কথা, এখন এইরকম একটা যদি চিত্র দেওয়া থাকে এবং বলে যদি এই চিত্রের মনে করো ও এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর ও এমটা মনে করো যে 4 সেন্টিমিটার, ভালো করে বুঝবে। তাহলে এ বি সমান সমান কত হবে, মনে করো এ বি মানে সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্যটা কত হবে। দেখো, এ বি তো আর আমি সহজে বের করতে পারছি না, তাই না। যেহেতু এই বাহু দেওয়া আছে আর এই বাহু দেওয়া আছে, তাহলে আমি প্রথমে কি বের করতে পারবো, এখানে এ এম বের করতে পারবো। তাহলে এ এম টা কি বের করতে পারবো, দেখো তো এ এম টা কি হবে, এখানে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, দ্যাট মিন্স অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এখানে কত হয় 25 মাইনাস 16, দ্যাট মিন্স এখানে 9 মানে কত হচ্ছে 3, এই বাহু 3 হচ্ছে। তো দেখো, এই যে 17 নম্বর যে জ্যামিতিটা আমরা যখন প্রমাণ করেছি তখন দেখেছি না, এম বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, এম যদি এ বি এর মধ্যবিন্দু হয়, এইটুকু যদি 3 হয়, তাহলে এইটুকু কত 3, সেক্ষেত্রে এ বি কত হচ্ছে আমাদের 6 হচ্ছে। তো আশা করি এই রিলেটেড তোমরা এখান থেকে সমকোণী ত্রিভুজের যত এখানে বাহু বের করতে, যে কোনো বাহু বের করতে পারলে বললে তুমি কিন্তু বের করতে পারছো। যদি সম্পূর্ণ এ বিটা বের করতে পারে, তবে যে কোনো এই এতটুকু বের করতে পারলে এইটা আবার তুমি এইটুকু বের করতে পারবে, কারণ এইটুকু আর এইটুকু সমান, ঠিক আছে। আশা করি এইখান থেকে এই রিলেটেড যত এমসিকিউ আসবে আজকের পর থেকে তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। ও কেন্দ্র বিশিষ্ট আমরা একটা বৃত্ত এঁকেছি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত, ভালো করে খেয়াল করবা। এই বৃত্তের বিসি উপচাপের উপর দাঁড়িয়ে আছে কেন্দ্রস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ, ভালো করে দেখো। এই বৃত্তের উপরে একই বিন্দুতে মিলিত হয়, মিলিত হয়ে সেখানে যে কোণটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের বৃত্তস্থ কোণ। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএসি কিন্তু আমাদের কোণ, বিএসি কিন্তু বৃত্তস্থ কোণ, এটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে যে বৃত্তস্থ কোণ। বাট শর্ত আছে, বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ হতে হলে এই একই চাপের উপর তারা একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দণ্ডায়মান থাকবে। তো এখানে বিসি চাপের উপর, দেখো বিসি চাপের উপর, ভালো করে খেয়াল করবা, বিসি চাপের উপর, বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কিন্তু এখানে বিএসি, বিএসি কিন্তু বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এখানে বিওসি, বিওসি কে কি বলা হবে, কেন্দ্রস্থ কোণ।
ঠিক আছে? তার মানে দেখো এখানে এই কোণের যে দুইটা বাহু আছে, ওবি বাহু আর ওসিসি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ আর বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন 20 নম্বর উপপাদ্য থেকে আমরা কি শিখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে কনসেপ্ট, তার মানে কি কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অনুরূপভাবে আমরা কি বলতে পারি, তাহলে বৃত্তস্থ কোণ কি হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে কি 2 এই পাশে এসে ভাগ হয়ে যায়, হাফ হয়ে যায়। তার মানে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার বলতে পারি কি তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কত যে এমসিকিউ এসছে তার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিএসি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আর আমরা 20 নম্বর উপপাদ্য প্রমাণে শিখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ক্লিয়ার? এই একটা জিনিস এমসিকিউ করতে গেলে এই জিনিসটা তোমাদের কাজে লাগবে, এই জিনিসটা তোমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে, বাট এখানে খেয়াল রাখতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যে দ্বিগুণ হবে এটা কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 21 নম্বর উপপাদ্যটাও আমি একটুখানি তোমাদের শোনো যে একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একটু খেয়াল করবা, হ্যাঁ? দেখো এখানে খেয়াল করো যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের একই চাপ বিসিডি এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ কিন্তু আমাদের বিওডি। ঠিক আছে? আর এখানে বৃত্তস্থ কোণ একটা আছে বিএডি আর একটা আছে বিইডি, এই দুইটা কিন্তু আমাদের বৃত্তস্থ কোণ। ঠিক আছে? তো 21 নম্বর উপপাদ্যে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, এখানে একই চাপ কি আছে বিসিডি, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএডি আর বিইডি। দ্যাট মিন্স এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি আর কোণ বিইডি, এরা পরস্পর কি হবে সমান হবে। এটা যদি আমাদের 40 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি হবে 40 ডিগ্রি হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা মনে রাখতে হবে যে একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। ওকে, এখন আমরা চলে যাব তোমাদের 22 নম্বর উপপাদ্য, এই 8.2 অনুসারে অর্ধবৃত্ত, না এটা অর্ধবৃত্ত, তাহলে একই চাপ, চাপ এ বি এর উপর, চাপ এ বি এর উপর দণ্ডায়মান, এখানে কিন্তু কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা কিন্তু সরল কোণ, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সরল কোণ কত 180 ডিগ্রি। ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার আহ, কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ, এখানে সরল কোণ 180 ডিগ্রি। আর এ সি বি, কোণ এ সি বি এটা কিন্তু তোমার হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, এটা কিন্তু কত 90 ডিগ্রি, এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে দেখো 22 নম্বর উপপাদ্য তোমাদের বইয়ের ভিতরে আছে অনুশীলনী 8.2 এ, যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো দেখো এটা আর এটা যদি জানা থাকে, বিশেষ করে 20 আর 22 যদি তোমার ভালো মতো বুঝতে পারো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর অর্ধবৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর অর্ধবৃত্তের ক্ষেত্রে তোমার যে কেন্দ্রস্থ কোণ আছে এটা সবসময় কি সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে এই কনসেপ্ট গুলো তোমার ক্লিয়ার থাকলে আমি আশা করি যে এই রিলেটেড বা এখান থেকে এমসিকিউ আসলে এখানে এই কোণের বিপরীত কোণ কিন্তু এই কোণ, দ্যাট মিন্স এই এ কোণ আর সি কোণ মিলে কত হবে 180 ডিগ্রি। তো এ কোণের নাম কি বলো, এখানে বি এ ডি, যোগ এই সি কোণের নাম কি কোণ বি সি ডি, এরা মিলে কত হবে 180 ডিগ্রি। তোমাকে একটা মনে রাখতে হবে যে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুটি সমষ্টি 180 ডিগ্রি, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। অনুরূপভাবে যদি এই কোণের বিপরীত কোণ কোণ এ বি সি যোগ এর বিপরীত কোণ ঠিক এটা কোণ এ ডি সি, এটা মিলে কত হবে 180 ডিগ্রি। তো এইটুকু যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু ইজিলি এই ধরনের কোনো এমসিকিউ যদি তোমার আসে তাহলে কিন্তু তুমি অনায়াসে বুঝতে পারবে। তো দেখো একই সাথে কিন্তু এখানে কেন্দ্রস্থ কোণেরটাও আসে, আমি একটুখানি বলি, আমি একটু এর পরের ভিডিওতেই তোমাদের ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, এইখানে মনে করো 100 ডিগ্রি দেওয়া আছে, বলা হচ্ছে এই এক্স এর মান কত হবে। আমি জাস্ট একটু বোঝাই তোমাদের, এখানে এটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 100 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এক্সটা কত ডিগ্রি, এক্সটার মান কত। তো দেখো এখানে কি করবা, এটা তো কেন্দ্রস্থ কোণ, এটা কিন্তু একই চাপ বিসি ডি এর উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো আমরা জানি
কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এখানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা 100 হলে এটা কত হবে? 100 এর অর্ধেক, কারণ এটা বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ 100 এর অর্ধেক, এটা 50। এখন ভালো করে বুঝবে, এইটা আর এটা মিলে কত হবে? এই 50 আর এটা মিলে হইতে হবে কত? এখানে এই যে এখানে যেটা বললাম যে বৃত্ত অন্তর্গত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে কি 50 আর x মিলে কত হইতে হবে তোমার? 180 ডিগ্রি। এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে? 50 হাতে কত দিলে 180 হয়? 130। 130 আর 50 180। দ্যাট মিন্স এটা 50 হলে এটা হবে কত? এই এক্সটা কত হবে? এক্সটা হবে 130 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন এইখানে একটা অনুসিদ্ধান্ত রয়েছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। মনে করো যে আমি ডি পর্যন্ত বাড়াইলাম, তো যেহেতু বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াইছি, তাহলে এই জায়গায় যে কোণটা তৈরি হচ্ছে এটা কি কোণ? বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা হচ্ছে কোন বিন্দুতে? সি বিন্দুতে। তাইলে একটা অনুসিদ্ধান্ত আছে যে একটা বৃত্ত অন্তর্গত চতুর্ভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটা হবে অন্তস্থ বিপরীত কোণের সমান। তবে সি বিন্দুর বিপরীত কোণ কি আছে? এই সি বিন্দুতে যে কোণটা আছে ঠিক এর বিপরীতে কিন্তু এ কোণ রয়েছে। তার মানে এইটা যদি কোনো ক্রমে 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? অনুসিদ্ধান্ত 6, যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে সেটা হবে ঠিক এর অন্তস্থ বিপরীত কোণের সমান। এই সি বিন্দুর বিপরীত দিকে আছে এ কোণ, এই সি বিন্দুর অপর বিপরীত দিকে আছে এ বিন্দুতে, এ বিন্দুতে যে কোণটা তৈরি হবে সেই কোণ আর এই কোণ হবে এখানে সমান। তুমি কি ক্লিয়ার? এটা দেয়া থাকলে এটা এটা, আবার যদি এটা 60 দেয়া থাকে এটা 60, এটা 60 দেয়া থাকলে এটা 60। এখন মনে করো এই বাহুকে বাড়াইলাম, ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে এডি কে মনে করো যে ই পর্যন্ত বাড়াইলাম, ভালো করে খেয়াল করো। তাহলে এখন এই কোণটা কত হবে? নিশ্চয়ই তাহলে এই কোণটা দেওয়া থাকতে হবে, বা এই কোণটা মনে করো যে এখন 100 ডিগ্রি। তাহলে ঠিক এই ডি বিন্দুর বিপরীতে যে বি বিন্দু আছে এর মানও হইতে হবে 180 ডিগ্রি, ওই 6 নম্বর অনুসিদ্ধান্ত অনুসারে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এখান থেকে আরেকটু অ্যাড করে দেয়, সেটা এটা এই টেনে এইখানে দেয়, এই বাহুটা যোগ করে দেয়, দিয়ে এখন মনে করো যে এইটাও কিছু দেয়া নাই, হ্যাঁ এইটা দেওয়া আছে মনে করো 40 ডিগ্রি। বলছে এই কোণ ডিসিই কত? কোণ ডিসিই সমান সমান কত? এখন দেখো আর কিছু দেয়া নাই, এই সিডিই ত্রিভুজের এই কোণটা কত বের করতে হবে। এই একটা কোণ দেওয়া আছে 40 ডিগ্রি। এখন দেখো এইটা যদি 100 ডিগ্রি হয় তো এটা তো বৃত্তস্থ কোণ। তো একটু আগে তো বললাম যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা হবে অন্তস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের সমান। তার মানে 100 ডিগ্রি এটা হলে এটাও হবে 100 ডিগ্রি। ঠিক আছে, এখন এখন দেখো এইখানে এই কোণটা বের করতে গেলে আমরা আবার জানি কি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 100 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি, কারণ 100 40 40 80 180। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর আরো একটা বৃত্তকে যদি একটা সরল রেখা দ্বারা আমরা ছেদ করি, ধরো এই বৃত্তকে এই পি কিউ সরল রেখা দ্বারা ছেদ করলাম, ছেদ করলে এখানে মনে করি এই সরল রেখাটা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করে। এখান থেকে আমরা কি বুঝতে পারি বলতো? যে একটা বৃত্তের ছেদ করতে পারে, তার অধিক কোনো বিন্দুতে ছেদ করতে পারবে না, সেটা হচ্ছে কি এ আর বি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস, একটা বৃত্তের স্পর্শক আঁকতে চাই, তাহলে একটি সরলরেখা একটা বৃত্তকে কেবলমাত্র একটা বিন্দুতেই স্পর্শ করতে পারে, এটা কিন্তু তোমাকে জানো, কেবলমাত্র একটা বিন্দুতেই স্পর্শ করতে পারে। তারপরে ধরো ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু, ভালো করে খেয়াল করবা, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের পি একটা বহিস্থ বিন্দু। তো বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে বৃত্তের কেবলমাত্র দুইটা স্পর্শক আঁকা যায়। বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে একটা বৃত্তের কেবলমাত্র দুইটি স্পর্শক আঁকা যায়। এখান থেকে স্পর্শকটা হবে কিরকম? পি এ, ধরো এখানে বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করছে, আর একটা স্পর্শক হবে তোমার পি বি, এখানে মনে করো বি বিন্দুতে স্পর্শ করেছে। তবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বৃত্তের কেবলমাত্র দুইটি স্পর্শক আঁকা যায়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন মনে রাখো এই স্পর্শক আর বৃত্তের কেন্দ্র যদি আমরা যোগ করি তাহলে কি পেলাম আমরা? ও এ। এখান থেকে দেখো বৃত্তের কেন্দ্র আর স্পর্শক যোগ করি, এটা পেলাম আমরা ও বি। একটা জিনিস খেয়াল রাখা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের যে স্পর্শক আমরা আঁকবো এই স্পর্শকটা বৃত্তের কেন্দ্রের সাথে
তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকবে সব সময়, মানে ও এ বৃত্তের ব্যাসার্ধ স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এই স্পর্শ বিন্দুটা বৃত্তের কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এটা কিন্তু খেয়াল করবা, ঠিক আছে? এখন যদি ও আর পি আমরা যোগ করি, তাহলে এখানে দেখো পি এ ও একটা ত্রিভুজ পেলাম, এই যে ত্রিভুজ, এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। আবার পি বি ও যে ত্রিভুজ পেলাম, এটাও কিন্তু আমাদের কি ত্রিভুজ বলতো? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হইলে এখানে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কিন্তু ধরো এই বাহু আর এই বাহু দেয়া থাকলে আমরা এই বাহু বের করতে পারি, এই বাহু দেয়া থাকলে এই বাহুটা বের করতে পারবো। ধরো এর ওপি দেওয়া আছে আর পি এ দেওয়া আছে, বলছে বৃত্তের ব্যাসার্ধ কত বা বৃত্তের ব্যাস কত। তো ব্যাস বের করতে বললেও কিন্তু আমরা প্রথমে ব্যাসার্ধ বের করব, আর ব্যাসার্ধ 2 দিয়ে গুণ করলে আমরা কিন্তু বৃত্তের ব্যাস পেয়ে যাব। তো আশা করি এই যে বৃত্তের বহিঃস্থকোণের বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক রিলেটেড করে এমসিকিউ যদি আসে এখানে খেয়াল করবে, এটা কিন্তু তুমি সহজেই করতে পারবে। আরেকটা দেখো, এই যে এ পি বি ও, এটা কিন্তু একটা চতুর্ভুজ। তো চতুর্ভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। এখানে খেয়াল করবে, এটা তো 90 ফিক্সড, এটাও কিন্তু 90 ফিক্সড। তো এই কোণ যদি 45 ডিগ্রি বা সামথিং এরকম দেয়া থাকে, তাহলে এই কোণটা তুমি বের করতে পারবে না? অফকোর্স বের করতে পারবে। এটা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখন আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আহ, দুইটি বৃত্ত যদি বহি স্পর্শ করে আর অন্ত স্পর্শ করে, তাহলে ওই বৃত্তের কেন্দ্র দুইটির দূরত্ব কত হবে? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, অ্যান্ড তোমাকে এই বিষয়ে ধারণা থাকতেই হবে, ঠিক আছে? দেখো, এই একটা রয়েছে, অর্থাৎ এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, বি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এরা বহিভাবে মানে বাইরে থেকে তারা স্পর্শ করেছে। তাহলে এখন এই যে বহি স্পর্শকের ক্ষেত্রে তোমার এই বৃত্তের কেন্দ্র দুইটির দূরত্ব, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রের দূরত্ব কি হবে? এ থেকে ও, আর এই বৃত্তের কেন্দ্রের দূরত্ব হবে বি থেকে ও। তার মানে কি, এ ও আর বি ও যদি আমরা যোগ করি, দ্যাট মিনস এ ও যোগ বি ও যোগ করলে কিন্তু আমরা কি পাবো? এই এ আর বি এর দূরত্ব পাবো, এ বি এর দূরত্ব পাবো। ম্যাক্সিমাম হয় কি, দুটি বৃত্ত এদের ব্যাসার্ধ দেওয়া থাকে এবং বলে যে এত এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে মনে করো 3 সেন্টিমিটার। তাহলে যদি বলা হয় এ থেকে বি, মানে বৃত্তের কেন্দ্র দুইটি দূরত্ব নির্ণয় করো, তাহলে কি ব্যাসার্ধ দুইটা যোগ করলেই হলো। 4 আর 3 কত হবে? এখানে 7। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এখানে এটা যদি হয় মনে করো যে 5 সেন্টিমিটার, এখানে যদি হয় 2 সেন্টিমিটার, তাহলে এখানে বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব কত হবে? দ্যাট মিনস এখান থেকে এটুক, এটুক 5 আর এটুক 2 কত হবে? এখানে 7। ঠিক আছে, এটা হচ্ছে বহিঃস্পর্শকের ক্ষেত্রে সবসময় তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ওদের ব্যাসার্ধের যোগফলের সমান। আবারও বলছি, যদি দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে ওই দুইটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান। অনুরূপভাবে এরা কি করেছে? অন্ত স্পর্শ করেছে। ক্লিয়ার? দুইটি বৃত্ত, দুইটি ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত যদি অন্ত স্পর্শ করে, অন্ত স্পর্শ, এটা ভালো করে খেয়াল করো। এই যে এটা কিন্তু বড় ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, আর এটা হচ্ছে ছোট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত। মানে এই বড় বৃত্তের কেন্দ্র হচ্ছে এ আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। এই দুইটা বৃত্ত ভাবে যদি আমি বলতে যাই এক কথায়, সেটা হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের যোগফল। ঠিক আছে, আর এখানে দুইটা বৃত্ত অন্ত স্পর্শ করে, ভালো করে খেয়াল করো, যদি দুইটা বৃত্ত অন্ত স্পর্শ করে, তাহলে তাহলে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। যদি অন্ত স্পর্শ করে, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধের বিয়োগফলের সমান। ক্লিয়ার? আচ্ছা, দেখলাম এই নিয়মের আলোকে কিভাবে এমসিকিউ গুলো এসেছে। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সেটা থাকবে আমাদের আলোচনার বিষয়। আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থেকো।